ফাইন্যান্স বাজেট 2026 ইম্পর্টেন্ট আপডেট আর তোমার আমার মতো সাধারণ ইনভেস্টরদের জন্য কি অ্যাট্রাকটিভ ইনফরমেশন রয়েছে সেগুলো দেখে নেব। এই ভিডিওটার 3টে সেকশন। ফার্স্ট সেকশনে আমরা জানব বাজেট অ্যানাউন্সমেন্ট শুনেই শেয়ার মার্কেট এত কেন নিচে নেমে গেল, এমন কি কিছু খারাপ জিনিস ছিল? 2026-এ ইনভেস্টমেন্ট কি করা উচিত? সেকেন্ড, গভর্নমেন্ট কোন কোন সেক্টরের জন্য কীরকম ইম্পর্টেন্স দিচ্ছে। সেক্টরগুলো জানা থাকলে একদিকে যেমন ইনভেস্ট করলে রিটার্ন বেশি পাওয়ার চান্স থাকে, তেমন কেরিয়ারে প্রসিড করলে সাকসেস হওয়ার চান্সও বেশি থাকে। আর থার্ড সেকশন, আমরা যদি লং টার্মে ইনভেস্ট করতে চাই তাহলে ইন্ডিয়া সত্যি কতটা লুক্রিয়েটিভ। এফডি, গোল্ড, রিয়েল এস্টেটের পাশাপাশি যদি আমিও কনসিডার করতে চাই যে ইকুইটি ইনভেস্টমেন্টকেও একটা অ্যাসেট ক্লাস হিসাবে রাখবো, ইন্ডিয়ান মার্কেট আমার জন্য কতটা লুক্রিয়েটিভ। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। প্রথম সেকশন, হোয়াট ইজ দেয়ার ফর ইনভেস্টর। বাজেট শোনার সঙ্গে সঙ্গেই সমস্ত স্টকগুলো লাল হতে শুরু করলো। স্পেশালি স্টক এক্সচেঞ্জ রিলেটেড যে স্টকগুলো ছিল, বিএসসি, সিডিএসএল, এর সাথে সাথে ব্রোকারেজ ফার্ম আর এএমসি কোম্পানিগুলো, এগুলো তো খুব তাড়াতাড়ি সব ডাউন হয়ে গেল। অ্যাকচুয়ালি কি ছিল বাজেটে? সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, এসটিটি, এটা আগের থেকে গভর্নমেন্ট ইনক্রিজ করেছে। এটাই শেয়ার মার্কেটের জন্য সবচেয়ে বেশি দুঃখজনক নিউজ ছিল, আর তার জন্যই শেয়ারগুলোর প্রাইস এত নামতে শুরু করলো। এখানে যারা ট্রেডার তাদের জন্য ট্রানজাকশন চার্জেস যেমন বৃদ্ধি পেল, ঠিক তেমনই যারা ইনভেস্টার বা লং টার্ম ইনভেস্টমেন্ট করে তাদের জন্য কিন্তু খুব বেশি এফেক্ট আসবে না। গভর্নমেন্ট এখানে একটা সিম্পল জিনিসকে কনভে করলো। আমরা যখন কোনো ব্রোকার অ্যাপ খুলি, সেবি থেকে একটা ইনফরমেশন আসে 10 জনের মধ্যে 9 জন ট্রেডিংয়ে লস করছে। রিটেল ইনভেস্টরদের এই লসকে প্রোটেক্ট করতেই এই ট্যাক্স ইনক্রিজ করা বলে ডিমান্ড করা হচ্ছে, যাতে রিটেল ইনভেস্টররা তার পয়সা স্পেকুলেটিভ বা গ্যাম্বলিংয়ের মতো ট্রেডিংয়ে না লাগিয়ে রেভিনিউ, প্রফিট, ফিউচার প্রজেকশন এই সমস্ত কিছু দেখে লং টার্ম ইনভেস্ট করে। তাহলে লং টার্ম যারা ইনভেস্ট করবে তাদের জন্য কিছু বেনিফিট ছিল নাকি? বাইব্যাক বেনিফিট, বাইব্যাকে ট্যাক্সের বেনিফিট। আগে যখন কোনো কোম্পানির বাইব্যাক অ্যানাউন্স হতো, কোম্পানি তোমার কাছ থেকে কারেন্ট মার্কেট প্রাইসের বেশি পয়সা দিয়ে শেয়ার কিনে নেয়। এই যে অ্যামাউন্টটা পাওয়া যেত, এই সম্পূর্ণ অ্যামাউন্টটাকে আগে কনসিডার করা হতো ডিভিডেন্ড হিসাবে, এবং তোমার ইনকাম স্ল্যাব যেরকম 20% বা 30%, তার উপরে এর ট্যাক্স পড়তো। কিন্তু এখন এটাকে চেঞ্জ করে শুধুমাত্র এর প্রফিটের ওপরেই ট্যাক্স পড়বে, সেটাও ফিক্সড চার্জ, যেটা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ইকুয়াল। আর আমিও ট্রেডিংকে কখনোই খুব একটা বেশি এনকারেজ করতাম না। আমার এক্সপার্টাইজও নেই, আর তার সাথে সাথে সমস্ত দিন শুধুমাত্র একটা স্ক্রিনের সামনে বসে থাকার মতো এত সময়ও আমি দিতে পারি না। তাই যারা রিটেল ইনভেস্টার তারা গ্যাম্বলিংয়ের মতো স্পেকুলেশনের গেম না খেলে তাদের মুভ করতে হবে লং টার্ম স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্টের গেম খেলতে। এবার সেকেন্ড সেকশন, হুইচ সেক্টর টু ইনভেস্ট। আমি বাজেটটা শুনতে যখনই বসলাম, প্রথমেই উঠে এলো ম্যানুফ্যাকচারিং সেক্টর দিয়ে। ম্যানুফ্যাকচারিং আর ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে সঙ্গে এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যে সমস্ত বড় বড় যন্ত্রপাতিগুলো ইউজ হবে সেইগুলো, মানে ক্যাপিটাল গুডস। এটাই বাজেটের ফার্স্ট ফোকাস সেকশন। পরে এলো ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রোড, বিল্ডিং, রেলওয়ে, পোর্ট, এই সমস্ত কিছু কিন্তু ইনভলভ হবে। থার্ড সেকশনটা ফিউচারিস্টিক, যেখানে এআই, ডেটা সেন্টার আর সেমিকন্ডাক্টর এই সমস্ত জিনিস বেশি প্রায়োরিটি পেল। ফরেন ইনভেস্টরদের ওয়েলকাম করার জন্য ডেটা সেন্টারে ট্যাক্সের ছাড় দেওয়া হলো, আর তার সাথে সাথে সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকে ওয়েলকাম করার জন্য ইন্ডিয়াতে সেমিকন্ডাক্টর প্রডিউস করার কথা বলা হলো। এর পরের যে সেগমেন্টটা গেল, সেই সেগমেন্টটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, যেখানে ইনভলভ হবে মেটাল আর মাইনিংয়ের মতো সেক্টর। তাহলে আমরা যদি আমাদের ফোকাসগুলোকে একই রকমভাবে অ্যালোকেট রাখতে পারি, তাহলে এই কটা সেক্টর
সবচেয়ে উপরে থাকা উচিত। ম্যানুফ্যাকচারিং, ক্যাপিটাল গুডস, ইনফ্রাস্ট্রাকচার, যার সাথে সিমেন্ট, রেলওয়েজ ইনভলভ হবে। টেকনোলজি সেক্টর, যেখানে সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার, আর লাস্টলি মাইনিং আর মেটাল সেক্টর, যার মধ্যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালকে ফোকাস দেওয়া হবে। আমাদের বাড়িতে যখন বাজেট করা হয় তখন আমরা যেমন বুঝতে পারি যে কোন জিনিসটা বেশি আসবে, কোন জিনিসটা কম। এখানেও ঠিক একই রকম। তাই জন্য গভর্নমেন্টের ফোকাসটা রাখলে আমরাও বুঝতে পারবো আমাদের কোন জিনিসে ফোকাস করতে হবে। এই লিস্টটার পর আমি কি অ্যাকশন নিলাম? লাস্ট ইয়ারের হিসাবে আমার আইটি সেক্টরে অ্যালোকেশন অনেক বেশি ছিল, সেখান থেকে আমি কিছুটা কম করে আনলাম আর ইনক্রিজ করে দিলাম ম্যানুফ্যাকচারিং আর ইনফ্রা কোম্পানিতে। শুধু ইনভেস্টমেন্ট নয়, একই রকমভাবেই বাজেট হেল্প করবে কেরিয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। গভর্নমেন্ট জব ক্রিয়েট করার জন্য প্রচণ্ডভাবে ইন্টারেস্টেড। বেশ কিছু নতুন সেগমেন্ট অ্যাড করার কথা হচ্ছে নিউ জেনারেশনের জন্য। তার মধ্যে একটা খুবই লুক্রিয়েটিভ, ABCG, যেটা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে খুব ভালোভাবে যুক্ত। অ্যানিমেশন, VFX, কমিক্স আর গেমিং। খুব কম কোম্পানি আছে যারা এই ধরনের কাজ করে। NSE-তে লিস্টেড কোম্পানি তো আরোই কম আছে, কিন্তু এটাকেও গভর্নমেন্ট এখন ইকোনমির একটা পার্ট হিসাবে ধরছে। নাম দেওয়া হয়েছে অরেঞ্জ ইকোনমি। সেকেন্ড কেরিয়ারের পাথ হিসাবে এলো ট্যুরিজম। ইন্ডিয়াতে ট্যুরিজম সবসময় খুব লুক্রিয়েটিভ, কিন্তু আমাদের সেই হিসাবে অ্যাপ্রিসিয়েশন বাইরে থেকে আসে না। সেটাতেই ফোকাস করা আরও বেশি করে হচ্ছে। কিন্তু শুধুমাত্র জেনারেল ট্যুরিজম নয়, তার সাথে সাথে আরও ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে ট্রেকিং, টার্টেল ট্রেলস, বার্ড ওয়াচিং, এই সমস্ত অ্যাক্টিভিটি রিলেটেড এরিয়াকে। আর তার সাথে সাথে ট্যুরিজমের আর একটা অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি ফোকাস পেল, মেডিকেল ট্যুরিজম। আমাদের দেশে প্রচুর মানুষ অন্য দেশ থেকে আসেন মেডিকেল ট্রিটমেন্ট নিতে। শুধু অন্য দেশ থেকে না, আমরা যারা NRI বাইরে ছিলাম তারাও কিন্তু এই দেশে এসে অনেক ট্রিটমেন্ট নিতে প্রেফার করি। এখানে যেমন কস্ট সবচেয়ে ইকোনমিক থাকে, আর তার সাথে সাথে সার্ভিসও অনেক ভালো থাকে। এই হেলথ ট্যুরিজমের সাথে সাথে লাস্ট পয়েন্টটা যেটা অ্যাড হলো সেটা হলো ট্যুরিস্ট গাইড। এখানে প্রফেশনাল ওয়েতে ট্যুরিস্ট গাইড তৈরি করার প্রফেশনকে ইম্পর্টেন্স দেওয়া হলো। খুব বেশি টেকনোলজি থেকে একটা কেরিয়ার উঠে এলো অ্যাস্ট্রোনমি, যার জন্য টেলিস্কোপ এবং অন্য অনেক ইনভেস্টমেন্টের কথাও এই বাজেটে বলা হলো। আর লাস্ট কেরিয়ার অপশন যেটা হতে পারে সেটা আমাদের লেগেসি থেকে আয়ুর্বেদা। আয়ুর্বেদ ইনস্টিটিউট, আয়ুর্বেদ সার্ভিসকেও যথেষ্ট প্রমোট করার প্রমিস করা হলো। এর মধ্যে শুধু কেরিয়ার না, অরেঞ্জ ইকোনমি বা গেমিং কোম্পানি কিন্তু ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো। ঠিক একই রকমভাবে আয়ুর্বেদা কোম্পানিও কিন্তু ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো অপশন। তোমার শেয়ারে বেসিক অ্যালোকেশনগুলো কীরকম হওয়া উচিত সেটা জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো। তার সাথে সাথে এই ফাইন্যান্স বাজেট ভিডিও থেকে ইম্পর্টেন্ট সেক্টরগুলোর অ্যালোকেশন ইনক্রিজ করতে একদম ভুলো না। এবার লাস্ট সেকশন, হাউ গুড ইন্ডিয়া ইজ ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। ইন্ডিয়ার এই বাজেটটা শুনলে এটা পরিষ্কার বোঝা যায় যে আমাদের ইকোনমিটা কনজামশনস বা ডোমেস্টিক কনজামশনস ইকোনমি থেকে ধীরে ধীরে মুভ করছে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রির দিকে। এগ্রিকালচার এখনও আমাদের জিডিপির একটা বড় অংশ কন্ট্রিবিউট করে, কিন্তু তার সাথে সাথে হাই ভ্যালু এগ্রিকালচার প্রোডাক্ট যেমন নারকেল, চন্দন কাঠ, কাজু বাদাম, এই সমস্তর উপর বেশি ইম্পর্টেন্স দেওয়া হলো। আমি ইকোনমিক্স নই, ট্যাক্স অ্যাডভাইজারও নই, তাই এখানে ইকোনমি রিলেটেড যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে, যেমন ডেট রেশিও ইমপ্রুভমেন্ট, ফিসকাল ডেফিসিট ইমপ্রুভমেন্ট, এসবের মধ্যে আমি গেলাম না। শুধু যেটুকু বুঝলাম, আমাদের ধার এখনো আছে, কিন্তু তার পার্সেন্টেজটা আস্তে আস্তে কমে আসছে, নেক্সট ইয়ারে আরও কম হয়ে যাবে। ঠিক তেমনই ট্যাক্স রিলেটেড অনেক কথা বলা হলো। গভর্নমেন্টের একটা বড় স্পেন্ডিং হচ্ছে এই ধার নেওয়া, ইন্টারেস্ট ফেরত দেওয়া, আর একটা বড় আর্নিং হচ্ছে ট্যাক্স ইনকাম। আর এটা কোনো পলিটিক্যাল ভিডিও নয়, তাই এই গভর্নমেন্ট কতটা ভালো করছে বা অন্য গভর্নমেন্ট হলে আরও ভালো হতো কিনা সে বিষয়ে আমি মতামত দিতে পারবো না। আমি খুব সাধারণভাবে একজন ইনভেস্টরের জন্য কী কী জিনিস ইম্পর্টেন্ট সেইটা এখানে এক্সপ্লেন করলাম। আর তার সাথে সাথে এটা বলবো যে ইন্ডিয়াতে ইনভেস্ট করার জন্য অনেক অপরচুনিটি আছে।
তোমরা তাই তোমার অ্যাসেট অ্যালোকেশনটাকে ভালো করে দেখে নাও। তোমার টোটাল অ্যাসেট অ্যালোকেশনটা ঠিকমতো বুঝতে না পারলে এই ভিডিওটা অবশ্যই দেখো। আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। সি ইউ সুন।